প্রতি বছর পৃথিবীর সব দেশ থেকেই অর্থ পাচার হয়ে থাকে। আমাদের দেশ বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশ ভারতও এর বাইরে নয়। কারা অর্থ পাচার করে এবং বাংলাদেশ থেকে কত অর্থ বা টাকা পাচার হয় তা আজকের টপিক না। আজকে জানবো টাকা কিভাবে পাচার হয় আর কেনই বা মানুষ টাকা বা অর্থ পাচার করে থাকে। প্রথমত, মানুষ টাকা পাচার করে না, পাচার করে ডলার। কেন টাকা না ডলার পাচার হয় এটা জানতে হলে একটু খেয়াল করে পরবর্তী আলোচনা শুনতে হবে। একটি দেশের কাছে কত টাকা আছে বা সেই দেশের কত কারেন্সি আছে নিজেদের, এটাতে কিন্তু দেশটি ধনী বা গরিব হয় না। যদি এমনটা হতো তাহলে একটি দেশ অনেক বেশি নিজেদের মুদ্রা ছাপিয়ে ধনী হয়ে যেতে পারত। পৃথিবীর কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ না। যদি কোনো দেশের কাছে স্বর্ণ থেকে শুরু করে তেল থাকতো, নিজেদের শ্রমবাজার থেকে শুরু করে থাকতো খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, মানে আমি বলতে চাচ্ছি কোনো একটি দেশের যদি বাইরের কোনো দেশ থেকে কোনো পণ্য বা সেবা নিতে না হতো, তারা একাই 100, এই ক্ষেত্রে দেশটি নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। সে অর্থ বেশি ছাপাক বা কম ছাপাক তাতে কোনো ফারাক পড়তো না। কিন্তু সমস্যাটি দাঁড়ায় পৃথিবীর কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ না। সবারই কিছু না কিছু কিনতে হয়। কোনো দেশ বাইরের কোনো দেশ থেকে আমদানি করে বিভিন্ন প্রোডাক্ট মালামাল, আবার কোনো দেশ বাইরের দেশ থেকে আমদানি করে থাকে শ্রম। একটি দেশ কিন্তু চাইলেই তাদের নিজেদের মুদ্রা দিয়ে কোনো একটি দেশ থেকে এই শ্রম বা মালামাল আমদানি করতে পারে না। আর যদি আমদানি করতে পারতো বা কিনতে পারতো তাহলে ধনী গরিবের কোনো ভেদাভেদ সৃষ্টি হতো না। একটি দেশ শুধুমাত্র নিজেরাই টাকা ছাপিয়ে বা নিজেদের মুদ্রা ছাপিয়ে ইচ্ছা মতো অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে পারতো। এতে দেখা যেত আন্তর্জাতিক বাজারে সমস্যা। ঠিক এই কারণেই বিশ্ব বাণিজ্য হয়ে থাকে আমেরিকার ডলার দিয়ে। একটি দেশ কোনো পণ্য বা সেবা অন্য দেশ থেকে আমদানি করতে গেলে ডলার দিয়ে আমদানি করে, আর এই ডলার সে কোনো পণ্য বা সেবা বিক্রি করে রিজার্ভ করে থাকে। এখানে একটু দেখুন, ধরুন বাংলাদেশ, সৌদি আরব, আমেরিকা, ভারত 4টি দেশ। এখানে বাংলাদেশ পোশাক রপ্তানি করে আয় করেছে $1 বিলিয়ন। সৌদি আরব থেকে প্রবাসীরা আয় করে পাঠিয়েছে বাংলাদেশে $1 বিলিয়ন ও অন্যান্য দেশের প্রবাসীদের পাঠানোর টাকা মিলে আয় হয়েছে বাংলাদেশের $1 বিলিয়ন। বাংলাদেশের কাছে মোট আছে $3 বিলিয়ন। এখন সৌদি আরব প্রচুর পরিমাণে তেল এবং অন্যান্য জিনিস বিক্রি করে আয় করেছে প্রায় $10 বিলিয়ন। আমেরিকা অস্ত্র বিক্রি করে এবং অন্যান্য টেক কোম্পানি থেকে বাইরের দেশ থেকে আয় করেছে ধরুন $20 বিলিয়ন। ভারতও বাংলাদেশের মতো বিভিন্ন খাত থেকে আয় করেছে ধরুন $6 বিলিয়ন। এখন বাংলাদেশের ভিতরে যদি 20 লাখ কোটি টাকা বা তার থেকেও বেশি অগণিত টাকা থাকে, তাতে কিন্তু কোনো লাভ নেই। বাংলাদেশ সৌদি আরব থেকে যদি কিনা তেল কিনতে যায় তাহলে এই $3 বিলিয়ন থেকেই কিনতে পারবে। আবার সৌদি আরব যদি কিনা বাংলাদেশের শ্রমিকদের বেতন দিতে যায় তাহলে সে তেল বিক্রি করা ছাড়াও অন্যান্য আয়ের যে $10 বিলিয়ন রিজার্ভ আছে সেই অর্থ থেকেই অর্থ দিতে পারবে, অন্য কোনো জায়গা থেকে দিতে পারবে না। ঠিক এভাবে প্রতিটি দেশ আমদানি রপ্তানি করতে পারবে তার আয় করা অর্থ দিয়ে, নিজেদের ছাপানো অর্থ দিয়ে না। বাংলাদেশ যদি কিনা বাইরের দেশ থেকে বিভিন্ন পণ্য, তেল ও সার্ভিস আমদানি করতে গিয়ে এই $3 বিলিয়ন পুরোটাই খরচ করে ফেলে, তখন বাংলাদেশ কি করবে জানেন? তখন বাংলাদেশ দুটি জিনিস করতে পারে। এক, নিজেদের টাকার মান কমিয়ে টাকা বিক্রি করে ডলার আয় করতে পারে। এই ক্ষেত্রে টাকার বিনিময়ে ডলার রিজার্ভ করা মোটেও ভালো সিদ্ধান্ত নয়। এজন্য সরকার এই অবস্থায় অন্য কোনো দেশ বা বিভিন্ন সংস্থা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। এখন আপনি এটা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আন্তর্জাতিক বাজারে টাকার মূল্য ঠিক কতটুকু। এই জন্যই কেউ টাকা পাচারের জন্য জাহাজে করে কোটি কোটি টাকা বাইরের দেশে নেয় না বা বর্ডার দিয়ে টাকা পাচার করে না, কারণ বাংলাদেশের কোটি কোটি টাকা কেউ অন্য কোনো দেশে নিয়ে গেলে সেই দেশের মুদ্রায় সহজে এক্সচেঞ্জ করতে পারবে না। ঠিক এই কারণেই কেউ নিজ দেশের মুদ্রা পাচার করে না, পাচার করে থাকে রিজার্ভে থাকা ডলার। এখন চলুন দেখা যাক কিভাবে অর্থ পাচার করে। সব থেকে বেশি যে উপায়ে অর্থ পাচার হয়ে থাকে সেটা হলো, অর্থ পাচার করতে যাওয়া ব্যক্তিটি দেশটির কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে ধরুন বলল 1000 কোটি টাকার ডলার এক্সচেঞ্জ করলো সকল কাগজপত্র দিয়ে, এবং সে বলল যে সে 1000 কোটি টাকার কোনো মালামাল বাইরের কোনো একটি দেশ থেকে আমদানি করবে। কিন্তু দেখা গেল সেই ব্যক্তিটি যে ব্যক্তির থেকে মালামাল আমদানি করবে তার সাথে একটি গোপন চুক্তি করে 500 কোটি টাকার মালামাল কিনলো আর বাকি অর্থ সেই দেশে রেখে দিল।
কিন্তু সেই ব্যক্তিটি 1000 কোটি টাকার মালামাল কিনেছে এরকম কোন একটি কাগজপত্র বাংলাদেশকে দেখালো। এতে করে বাংলাদেশ সরকার ঠিকই 1000 কোটি টাকা সমমূল্যের ডলার খরচ করলো, কিন্তু পণ্য কিনতে পারলো 500 কোটি টাকা সমমূল্যের। বাংলাদেশ রিজার্ভ থেকে হারালো 500 কোটি টাকা সমমূল্যের ডলার বা বৈদেশিক রিজার্ভ। আর একটি দেশের জন্য রিজার্ভ কতটা গুরুত্বপূর্ণ তা তো ইতিমধ্যে জানতে পেরেছেন। ঠিক এই কারণটাতেই কোনো দেশ থেকে যদি কিনা অর্থ পাচার হয়, তাতে করে সেই দেশটি আস্তে আস্তে গরিব হতে থাকে। এছাড়া আরো কয়েকটি উপায়ে অর্থ পাচার হয়ে থাকে। তার মধ্যে একটি হলো, ধরুন কেউ বাইরের কোনো দেশ থেকে অর্থ আয় করেছে, এখন সে যদি সরাসরি বাংলাদেশ ব্যাংকে অর্থ পাঠায়, তাহলে সেই অর্থ বাংলাদেশের রিজার্ভে ডলার হিসেবে যুক্ত হবে এবং বাংলাদেশের রিজার্ভ আরো শক্তিশালী বড় হবে এবং সরকার সেই ডলারের মূল্যে বাংলাদেশি যত টাকা আসে সেই টাকা দিয়ে দিবে। এতে করে সরকারের রিজার্ভ বাড়ল। এভাবে প্রবাসীরা প্রতি মাসে যে কয়েক মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠায় তা আমাদের রিজার্ভে যুক্ত হয়, আর সেই টাকা দিয়ে আমরা অন্য কোনো দেশ থেকে প্রোডাক্ট বা কোনো সেবা আমদানি করতে পারি। কিন্তু অনেকেই দেখা যায় এই টাকা সরাসরি ব্যাংকে না পাঠিয়ে এমন কোনো ব্যক্তি বা কোনো চক্রের মাধ্যমে পাঠায়, যাকে বিদেশে থাকা অবস্থায় ডলার বা সেই দেশের কারেন্সি দিলে সে বাংলাদেশ থেকে প্রবাসীদের আত্মীয়দের সেই কারেন্সির মূল্যে টাকা দেয়। এক্ষেত্রে বাংলাদেশ রেমিটেন্স ছাড়ায়। এভাবে বিদেশি যে চক্র এভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে থাকে, সেই চক্রকে কেউ দেশ থেকে একটু বেশি টাকা দিয়ে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারে। এরপরে বিদেশে গিয়ে সেই বৈদেশিক মুদ্রা নিয়ে কোনো এক দেশে সেটেল হয়ে যায়। আবার অনেকেই এসব পাচার করা টাকা সুইস ব্যাংকে জমা রাখে। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো অ্যাকাউন্ট হোল্ডারদের যাবতীয় তথ্য গোপন রাখে এবং এই তথ্য ফাঁস হওয়ার কোনো উপায় নেই। আপনি সুইস ব্যাংকে টাকা রাখলে কখনোই কেউ জানতে পারবে না আপনার অ্যাকাউন্টে ঠিক কত টাকা আছে বা আপনার অ্যাকাউন্টের নাম্বার কোনটা। এটা ছাড়াও সুইস ফ্রাঙ্ক বিশ্বের সবথেকে স্থিতিশীল মুদ্রা। সুইস ফ্রাঙ্কে আপনি কোনো অর্থ এক্সচেঞ্জ করে রাখলে আপনার অর্থের মূল্য আগামী 20 থেকে 25 বছরে কমবে না, এটা জোর দিয়ে বলা যায়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপি, পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকার মূল্য কিন্তু দিন দিন কমছে। ঠিক এই কারণটাতে পৃথিবীর অনেক দেশের মানুষ অর্থ পাচার করে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে জমা রাখে। এর তালিকায় জিম্বাবুয়ে, কেনিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত সহ মালয়েশিয়া, চীন, জাপানের দেশগুলোর মানুষও আছে পৃথিবীর মোটামুটি সব দেশের মানুষ। এখন প্রশ্ন, অর্থ কেন পাচার করে মানুষ? মূলত অর্থ পাচারের নানা কারণ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বিদেশের উন্নত দেশগুলো বিলাসী জীবনযাপনের জন্য বেশি উপযোগী এবং সুযোগ সুবিধা রয়েছে অনেক, তাই অনেকেই উন্নত দেশে অর্থ পাচার করে সেই দেশের ব্যাংকে অর্থ জমা রেখে বাকিটা জীবন উন্নত দেশটিতে আরামে কাটাতে চায়। আবার দেখা যায় উন্নত দেশগুলোর অনেক জায়গায় কোনো ট্যাক্স নেই, এই কারণে ট্যাক্স ফ্রি অবস্থায় সেই দেশের টাকা পাচার করে সেই দেশে ব্যবসা করতে চায়। আবার অনেকেই আছে যারা কিনা দেশে অবৈধ উপায়ে অনেক অর্থ আয় করে, এখন দুদক সহ প্রশাসনের হাতে ধরা খেয়ে বাকিটা জীবন জেলের ঘানি টানার ভয়ে বাইরের কোনো দেশে অর্থ পাচার করে সে নিজ দেশ ছেড়ে অন্য কোনো দেশে সেটেল হতে চায়। এক্ষেত্রে অর্থ বাইরের যে দেশটিতে পাচার হয় সেই দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই দেশটির সরকার অর্থ পাচারকারীকে বরঞ্চ নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু দিন শেষে অবৈধ অর্থ বিদেশে জমিয়ে সেই অর্থ দিয়ে আরামে এসে কয়জনই যে শান্তিতে বসবাস করতে পারে সেটা তারাই ভালো জানেন।